নমস্কার সকলকে। তো আমরা চলে এসেছি যে নেক্সট ভিডিও নিয়ে, যেটা ওই সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। আমরা মূলত হচ্ছে WBSSC এডুকেশন সাবজেক্টের উপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। তো আজকে যে বিষয়টি আলোচনা করার সেটা হচ্ছে থিওরিজ অফ লার্নিং। বেসিক্যালি থিওরিজ অফ লার্নিংয়ে তিনটা থিওরি দেওয়া আছে। সেখানে কানেকশনিজম দিয়ে তিনটা থিওরি বলা হয়েছে। একটা হচ্ছে প্যাভলভ, তারপরে হচ্ছে থর্নডাইক, দেন হচ্ছে স্কিনার। তো বিহেভিয়ারাল থিওরির যে সমস্ত থিওরিগুলো না, সেখানে কানেকশনিজমের মধ্যেই কিন্তু এই ট্রায়াল এরর যে থর্নডাইকের যে থিওরিটা রয়েছে, লার্নিং থিওরিটা, এটাই বেসিক্যালি পড়া হয়। দেন তারপরে আমরা তারপরে আমরা এই যে এখানে দেখিয়েছি, দেন তারপরে কন্ডিশনিংয়ের মধ্যে বা অনুবর্তনবাদের মধ্যে আমরা প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্কিনার অ্যান্ড ক্লাসিক্যাল কন্ডিশনিং, এই দুটো জিনিস জানবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেন হচ্ছে তো আমরা তাহলে বোঝা গেল যে আমরা আজকে যে বিষয়গুলো জানবো বা পড়বো সেগুলো হলো থিওরি অফ লার্নিং, অর্থাৎ শিখনের তত্ত্বের মধ্যে কানেকশনিজম বা সংযোজনবাদ। সংযোজনবাদ কী বা সংযোজন তত্ত্ব কী, এবং সেই অনুযায়ী থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুলের তথ্যের মাধ্যমে যে শিখনটা বা প্রচেষ্টা ভুলের তথ্য যেটা দিয়েছেন তিনি, তো তার সেই তথ্য সম্পর্কে জেনে নেব। দেন আমরা চলে আসি প্রথমে বেশি একটা স্ট্রাকচার জেনে নিই যে কীভাবে থিওরিজ অফ লার্নিংটাকে ডিভাইডেড করা হয়েছে। যে এখানে থিওরিজ অফ লার্নিংটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশনিস্টিক থিওরি বা হচ্ছে বিহেভিয়ারালিস্টিক থিওরি। ওইটাকে আমরা মানে অ্যাসোসিয়েশনিস্টিক মানে হচ্ছে যেখানে হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপনের কথা বলা হয়েছে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। আর যেখানে বলা হচ্ছে ফিল্ড বা কগনিটিভ থিওরি, সেটা আলাদা, সেটা নিয়ে আমরা এখন জানছি না। আমাদের বেসিক্যালি ওই অ্যাসোসিয়েশনিস্টিক বা বিহেভিয়ারালিস্টিক থিওরির যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো আজকে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে কানেকশনিজম। কানেকশনিজম হচ্ছে যেটা থর্নডাইক এবং থর্নডাইকটা এরর থিওরি অফ লার্নিং। যেখানে প্রথমে এটা জানার আগে আমরা এগিয়ে যাব যে হোয়াট ইজ বিহেভিয়ারিজম, বিহেভিয়ারালিজম কী বা বিহেভিয়ারিজমটা কী। আচ্ছা, যে সমস্ত মানে আচরণবাদীরা, তারা বেসিক্যালি আচরণের উপর জোর দিয়েছেন, মানে তারা কম কিন্তু এনভায়রনমেন্টাল স্টিমুলের উপর জোর দিয়েছেন। তারা বেসিক্যালি স্টাডি করেছেন বিহেভিয়ার নিয়ে, মানুষের আচরণ নিয়ে স্টাডি করেছেন, এবং বিভিন্ন জীবদের উপর স্টাডি করে তাদেরকে, প্রাণীদের উপর স্টাডি করে তাদেরকে তাদের সম্পর্কে যে থট প্রসেসগুলো কিন্তু মানুষের মধ্যে অ্যাপ্লাই করেছেন। তো এটা নিয়ে অনেক থেকে যায়, যে বিভিন্ন ধরনের মতামত থেকে যায় অনেকের মধ্যে, বিরোধী মতামত থেকে যায় যে না, এটা মানুষের মতো হয় না। এগুলো নিয়ে আমি পরে আসছি, এগুলো মানে ডিবেটসের ব্যাপার। তো যাই হোক, তো দ্য স্টাডি অফ বিহেভিয়ার দ্যাট ক্যান বি ডাইরেক্টলি অবজার্ভড অ্যান্ড মেজার্ড, যেটাকে আমরা ডাইরেক্টলি অবজার্ভ করতে পারছি এবং তাকে মেজার করতে পারছি, সেটাই হচ্ছে বিহেভিয়ারিজমের মূল কথা। তার প্রপোনেন্ট হিসেবে ধরা হয় জেবি ওয়াটসনকে, যিনি ওনার একটা সবথেকে বড় একটা এক্সাম্পল ছিল যে আপনি যদি আমাকে একটা বাচ্চা দেন, তাকে যদি কিছুদিন পর আমাকে মানে তাকে আমি নিজের মতো করে গড়তে পারবো, ঠিক আছে। তো তিনি বলেন তাকে আমি নিজের মতো করে, ছোটোবেলা থেকে যদি তাকে দেওয়া হয় তাহলে তাকে তিনি নিজের মতো করে গড়তে পারবেন। সুতরাং এই যে তিনি আচরণবাদকে পুরো ভেতর থেকে দেখেছেন, আচরণবাদকে একদম মূল থেকে দেখেছেন, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে তাকে জেবি ওয়াটসনকে আমরা বলছি বিহেভিয়ারিজমের হচ্ছে প্রবক্তা হিসেবে ধরে নিই। বা তিনি একটা তার বই লিখেছিলেন যেখানে বলা ছিল সাইকোলজি দ্য বিহেভিয়ারিস্টিক ভিউ ইট। তো তিনি তার সেই বইতে কিন্তু এই সমস্তটা বিহেভিয়ারিজম সম্পর্কে হচ্ছে সমস্তটা বলেছেন, বা আচরণবাদ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তারপর আমরা থর্নডাইকের যে থিসিস, একটা তিনি যে পিএইচডি থিসিসটা লিখেছিলেন, তো সেই থিসিসের হচ্ছে টাইটেলটা ছিল অ্যানিমেল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডি অফ দ্য অ্যাসোসিয়েটিভ প্রসেস ইন অ্যানিমেল। বেসিক্যালি সেটা পরবর্তীকালে জার্নালে গিয়ে প্রকাশিত হয়, অ্যানিমেল ইন্টেলিজেন্সের তথ্যটা। তো তিনি যে থিসিসটা লিখেছিলেন, তার যে তিনি সেখানে হচ্ছে অ্যানিমেলসদের বা প্রাণীদের হচ্ছে কীভাবে অ্যাসোসিয়েটিভ প্রসেস দেখিয়েছেন,
যে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে একটা সংযোজন রয়েছে। তার জন্য তিনি সংযোজনবাদ তত্ত্বের হচ্ছে কথাটা তুলে ধরেন, এবং সেটা আমরা পরবর্তীকালে জানছি, পরে হচ্ছে জানছি যে কানেকশানিজম কীভাবে তৈরি হচ্ছে, স্টিমুলাস রেসপন্সের মধ্যে কীভাবে কানেকশান ফিল্ড তৈরি হচ্ছে। তো এখানে বিহেভিয়ারিজমে আরেকটা জিনিস যেটা বলা যায়, যেটা ফোকাস করছে রেসপন্স অ্যান্ড কনসিকুয়েন্স। তো একটা রেসপন্স করা হলেও তার কনসিকুয়েন্স কী আসছে, ল অফ ইফেক্ট, মানে বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ল অফ ইফেক্ট, মানে তার পরিবর্তে তার প্রভাব কী পড়লো, একটা রেসপন্স এলো, দেন তার কনসিকুয়েন্স কী এলো, দেন তার এফেক্ট কী পড়লো। Then here we discuss basically 4 types of behavior. So what are the 4 types of behavior? The one of the important behavior is explicit বা কভার্ড বিহেভিয়ার, যেটাকে আমরা বলছি। যেমন এই কভার্ড বিহেভিয়ারটা কেমন, যেটা মানে বাহ্যিক দিক থেকে, অর্থাৎ আমার রাইটিং স্কিল ভালো বা হচ্ছে আমার হাতের অক্ষর ভালো, এই যে জিনিসগুলো বলছি, এটা হচ্ছে কি কোনো একটা এক্সপ্লিসিট বা কভার্ট বিহেভিয়ার। দেন ইমপ্লিসিট বা হচ্ছে ইমপ্লিসিট বিহেভিয়ার, এটাকে কভার্ট বিহেভিয়ার বলা যাবে না অনেকটা, এটা বলতে পারবো এটা কভার্ট নয়, এটা হচ্ছে কি মানে ইন্ট্রোভার্ট টাইপের হবে, যেরকম হার্ট রেট, ব্যক্তির হার্ট রেট মাপা, এটা কভার হবে না, ঠিক আছে। তো দেন হচ্ছে চলে আসছে এক্সপ্লিসিট আনলার্নড বিহেভিয়ার, যেটা আনলার্ন মানে কেউ আমাকে শেখায়নি বা হচ্ছে কেউ আমাকে বলে দেয়নি যে এটা এইভাবে করতে হবে। দেন এই যে ধরনের বিহেভিয়ারগুলোকে হচ্ছে আনলার্নড বিহেভিয়ার বা হচ্ছে এক্সপ্লিসিট বিহেভিয়ার। যেমন হচ্ছে কোনো কিছু লাইট পড়লে চোখে, সেটা সঙ্গে সঙ্গে হচ্ছে চোখটা বন্ধ করে নিচ্ছে, বা হচ্ছে আমার ব্লিঙ্কিং হচ্ছে, তো বা গ্যাসপিং হচ্ছে, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে গিয়ে আনলার্নড বিহেভিয়ার। দেন দ্য নেক্সট ইজ ইমপ্লিসিট আনলার্নড বিহেভিয়ার, যেটাকে বলা হয় সার্কুলেটরি চেঞ্জেসের মধ্যে কিন্তু আনলার্নড বিহেভিয়ার ইমপ্লিসিটটা চলে আসছে। দেন we comes to the next topic বা next part, what is connectionism. সো যেটা নিয়ে কথা বলবো এখন, কানেকশানিজমটা কি, হোয়াট ইজ কানেকশানিজম বা সংযোজন। যদি আমরা দেখি সংযোজনবাদ তথ্যটা কী বা সংযোজন কী, সবথেকে বড় একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, ছবিটা অনলাইন থেকেই কালেক্ট করা। তো এখানে উদাহরণটা বলা হয়েছে যে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে যতটা বন্ড তৈরি হবে না, ততটা হচ্ছে মানে এফেক্টটা ভালো আসবে। অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্সের যে কানেকশান স্ট্রেনথেন যত করা হবে, ধরে নাও কারোর কেউ কোনো একটা জিনিস খেতে ভালো পায় না, তাকে একবার নিয়ে যাওয়া হলো, যেরকম হচ্ছে সব থেকে বড়ো উদাহরণ দিই, একবার কি হয়েছে, আমি যখন প্রায় 2016-ষোলোর দিকে একটা মেসে ছিলাম, তো ওখানে তখন গ্র্যাজুয়েশন চলছে, তো গ্র্যাজুয়েশনে প্রায় প্রথমের দিকে, তো সেখানে কি হচ্ছে, একটা ভাই ছিল, তো ও মাংস খেতে চায় না, তো প্রত্যেক দিন রান্না হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ও কী করেছে, ও ভেতরে বসে আছে, মানে বারান্দার মতো বসে আছে, ও বলছে যে ওকে বলা হলো যে আরে ঠিক আছে এক পিস খা না, অসুবিধা কী, ও খেতে চায় না, বাট ওকে জোর করা হয়নি, কিন্তু ওকে বলা হলো, তো ও বললো ঠিক আছে। তো সবাই মিলে বসে আছে সিনিয়র দাদারা, তো বলছে যে সবাই বসে আছি, ও বলতে ও সঙ্গে সঙ্গে চলে এলো, এক পিস খেলো। প্রথম দিন এক পিস খেয়েছে, তারপরের দিন 2 পিস খেয়েছে, তো টেস্ট পেয়েছে ভালো। তারপর কিছুদিন পর বলছে দাদা আজকে মাংস হবে না, মাংস নিয়ে এলে ভালো হতো। তো এই যে জিনিসগুলো, বা চিকেন নিয়ে এলে ভালো হতো, এই যে জিনিসগুলো, তখন তার মানে বন্ড তৈরি হয়ে গেছে, স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে একটা ভালো বন্ড তৈরি হয়েছে। সো সে বুঝে গেছে যে, সেই জন্য এখানে বলা হচ্ছে না আইসক্রিমটা হচ্ছে খুব ভালো লেগে গেছে, তখন হচ্ছে কি বলছে ইটস সো ইয়ামি, বিকজ হচ্ছে কি তার প্রথমে কি হলো, আমরা জানবো সে রেডি হয়েছে, আই মাস্ট লার্ন টু গেট আউট বিকজ আই অ্যাম হাংরি। যখন সে খিদে পেয়েছে, মানে ইঁদুরটা খিদে পেয়েছে, দেন সে এক্সারসাইজ করছে, দেন বিভিন্ন ধরনের হচ্ছে কাজ করছে বা অ্যাক্ট করছে। দেন যখন হচ্ছে সে পেয়ে গেছে বা সে বুঝতে পেরে গেছে যে খুলে যাচ্ছে দরজাটা বারবার, দেন তখন হচ্ছে সে বুঝে নিচ্ছে যে হ্যাঁ এফেক্ট কী আসছে, এভরি টাইম আই ওপেন দ্য ক্যাচ
Then I get to eat the yummy fish, so I am gonna repeat it often. সো এইভাবে হচ্ছে আমরা থর্নডাইকের এই যে কানেকশানিজমটাকে বুঝতে পারি। তো বোঝা গেল। দেন হচ্ছে কানেকশানিজমের আর কতগুলো জিনিস রয়েছে, যেমন হচ্ছে লার্নিং ইজ ডিউ টু কানেকশন বিটুইন দ্য স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। তো শিক্ষণটা কেমন হবে, কানেকশান কি কার কার সঙ্গে, স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে কানেকশান বিল্ড হলে তবেই গিয়ে কিন্তু শিক্ষণটা হবে। দেন আর একটা জিনিস বলা হয়েছে, বাট অ্যাসোসিয়েশনিজম, দ্যাট মিনস মেন্টাল প্রসেস। অ্যাসোসিয়েশনিজমটা ব্যাপারটা কী ছিল, সেটা ছিল মেন্টাল প্রসেস দ্যাট কামস বাই দ্য সেন্সেশন। কোথা থেকে আসছে, সেই মেন্টাল প্রসেসটা তৈরি হচ্ছে বা মেন্টাল যে ইউনিট তৈরি হচ্ছে না, কার মাধ্যমে, থ্রু দ্য সেন্স অর্গান বা পারসেপশনের মাধ্যমে, অ্যান্ড নো বা হবে না, সেন্সেশন এবং পারসেপশনের মাধ্যমে ওটা আসছে কিন্তু। অর্থাৎ সেটা ক্রিয়েটস করছে আমাদের মধ্যে এসে একটা মেন্টাল ইউনিট তৈরি করছে। তো এটাই হচ্ছে অ্যাসোসিয়েশনিজম বা সংযোগমূলক যে তত্ত্বটা, এটা তৈরি হচ্ছে। দেন তারপর চলে আসছি যে হি ফর্মুলেট দ্য ল অফ লার্নিং। আমরা জানি অনেক সময় পরীক্ষা আসতে পারে, তিনি ল অফ লার্নিং, শিক্ষণের তত্ত্ব, শিক্ষণের যে সূত্রগুলো আবিষ্কার করেন বা তৈরি করেছেন। এবং তিনি ক্যাট এবং পাজেল বক্সটা হচ্ছে নিয়ে কথা বলেছেন, সেগুলোকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপরে তিনি রিসার্চ করে দেখেছেন, উই সি, খুব ভালো জিনিস, এটা সবাই মনে রাখবেন যে হচ্ছে হোয়েন উই স্যাটিসফাইং দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স সিচুয়েশান, যখন আমি বিষয়টার সাথে স্যাটিসফাই হচ্ছি বা আমি আমার ভালো লাগছে বিষয়টা, দেন স্ট্রেংথ অফ কানেকশান ইনক্রিজড। আবার তার যে সঙ্গে বিষয়ের সঙ্গে কানেকশানটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, বোঝা গেল। দেন বাট হোয়েন দ্য স্টেট অফ অ্যাফেয়ার সিচুয়েশান অ্যানোয়িং, যখন হচ্ছে তার সঙ্গে মানে সে অ্যাফেয়ার্সটা বা কানেকশানটা ভালো হচ্ছে না, দেন কানেকশান কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। সিচুয়েশান যখন হচ্ছে ঠিকঠাক নেই, তখন হচ্ছে কানেকশানটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। তো বোঝা গেল কানেকশানিজমের ব্যাপারটা। দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট ইজ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং, যেটা না বললেই নয়। তো আমরা জানি, পরীক্ষাটা সকলেই জানি, স্কিনার বক্সে হচ্ছে কীভাবে তিনি একটা ক্ষুধার্ত ইঁদুরকে দিয়ে সামনে কিছু খাবার রেখেছিলেন, যেটা সুন্দর বোতাম টিপে হচ্ছে বাইরে বেরোনো যায়। তো প্রথমে কিন্তু ইঁদুরটি বুঝতে পারেনি যে বিভিন্ন ধরনের অ্যাক্ট করতে থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে থাকে, যে লাফিয়ে টাফিয়ে এদিক সেদিক হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে খাবারটা খাওয়ার জন্য। অনেকক্ষণ পর গিয়ে তিনি বিড়ালটি হচ্ছে কি কোনোভাবেই হচ্ছে প্রেস পড়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে আসে। তো এইটা কন্টিনিউ করার পর হচ্ছে তো কিছুদিন পর দেখা যায় যে সে প্রেস করে, সুন্দর বোতামটি প্রেস করে খুব সহজে বেরিয়ে আসছে, খুব দ্রুত। তো এইটা আমরা জানি। তো এই যে জিনিসগুলো এখানে বলা হয়েছে, আরও কার্ভটা দেখিয়েছে, কিন্তু পরপর হচ্ছে তার ভুল প্রতিক্রিয়াটা কমে আসছে। দেখো, প্রথমে কিন্তু ভুল প্রতিক্রিয়া প্রচুর হচ্ছিল, তারপর নাম্বার অফ যে ট্রায়ালস যখন বাড়ছে না, তখন ভুল প্রতিক্রিয়াটা কমে আসছে, তার ভুল আর হচ্ছে না, তখন সে সঠিক আচরণ করতে থাকছে বা সঠিকভাবে সে বাইরে বেরিয়ে এসে খাবারটা খেতে পাচ্ছে। তো এই থেকে আমরা কি জানলাম, লার্নিং স্টেজেস ফ্রম দিস থিওরি কি জানলাম, যে ড্রাইভ তৈরি হবে। অবশ্যই কোনো কিছু তাড়না না সৃষ্টি করলে না, ভেতর থেকে কোনো কিছু ব্যক্তির মধ্যে যদি তাড়না না সৃষ্টি করে, তাহলে কিন্তু সে এগোতে পারবে না বা লার্ন করতে পারবে না। সুতরাং ব্যক্তির মধ্যে সেই বিষয় সম্পর্কে তাড়না সৃষ্টি হবে। তারপর কি হবে, একটা লক্ষ্য তৈরি হবে, যে না, হ্যাঁ, এই লক্ষ্যে যাব, এইটাই পৌঁছবো। তো তার লক্ষ্য স্থির হলো, বিভিন্ন ধরনের বাধা আসতে পারে সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে, ব্লকেজ হতে পারে, ব্লকেজ বা অবস্টেকেল বা চ্যালেঞ্জেস আসতে পারে, বিভিন্ন ধরনের বাধা আসতে পারে। তো সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে। তার জন্য কী করতে হবে, র্যান্ডম মুভমেন্ট করতে হবে, যেটাকে আমরা এখনই জেনে এলাম যে ট্রায়াল অ্যান্ড এরর হবে। ট্রাই করো, এরর আসবে, ভুল হবে, তারপরেই তো তবে এগোবো আমরা। তো অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে হয়তো কখনো সাকসেস চলে এসছে, দেন উই কী করবো, উই সিলেকশান প্রসেসে যাবো। দেন বিষয়টাকে আমরা এবার সিলেক্ট করব এবং সঠিক পদ্ধতি মেনটেন করে ফিক্সেশনে এগিয়ে যাব। অর্থাৎ সেটাকে স্থির করে নিলাম, সঠিক পদ্ধতি স্থির করে আমরা এবার কাজ করতে শুরু করলাম। তো লার্নিংয়ের যে ব্যাপারটা বা শিক্ষণের ব্যাপারটা, টোটালটা এই ধাপের মধ্যে দিয়ে যায়। কীভাবে ড্রাইভ, তাড়না সৃষ্টি হচ্ছে, লক্ষ্যে যাচ্ছি, বাধা আসছে, তারপরে র্যান্ডম মুভমেন্ট করছি, হঠাৎ করে সাকসেস চলে আসছে,
মুভমেন্ট করার পর কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছি, ট্রাই করতে করতে তো সফলতা আসবে, চেষ্টা করতেই তো সফলতা আসে। তারপর আমরা সিলেকশন করবো, দেন ফিক্সেশনে এগোবো। অর্থাৎ মানে পদ্ধতিটাকে নির্বাচন করে তারপর হচ্ছে সঠিক পদ্ধতিটাকে স্থির করবো যে না এইভাবে গেলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, খুব সহজেই দ্রুত কাজটির সমাধান হতে পারবে বা দ্রুত পৌঁছতে পারবো। তো এই নিয়ে তিনি হচ্ছে গিয়ে থর্নডাইক ল অফ লার্নিংয়ের কথা বলেন। তিনি হয়তো এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো থর্নডাইক মূলত হচ্ছে দুটো লয়ের কথা বলেছেন, দুটো হচ্ছে সূত্রের কথা বলেছেন, একটা প্রাইমারি ল, একটা সেকেন্ডারি ল। প্রাইমারি লটা কি বা প্রাথমিক সূত্র কি? প্রাথমিক সূত্রের মধ্যে তিনটে সূত্র পরীক্ষা আসতে পারে। প্রাথমিক সূত্র কি কি? ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট, ল অফ এক্সারসাইজ। ল অফ রেডিনেসটা কি? ল অফ রেডিনেসটা হচ্ছে প্রস্তুতি সূত্র। মানে শিক্ষার্থী এখানে মানে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য কিন্তু শিক্ষার্থীর মধ্যে দৈহিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে। যদি তার স্নায়ুগুলো, আমি শিক্ষার্থীকে হচ্ছে শিক্ষাদান করছি, তাহলে তার স্নায়ুগুলো যদি হচ্ছে সতেজ না থাকে বা প্রস্তুত না থাকে সেই বিষয়টি গ্রহণ করার, তাহলে কিন্তু শিখতে পারবে না। দেন তাহলে কী হতে হবে? তাকে রেডি থাকতে হবে। তো প্রাথমিক সূত্রের মধ্যে আমি এগুলো বলছি। দেন ল অফ এফেক্ট, অর্থাৎ তার ফল লাভের সূত্র। অর্থাৎ ফল লাভের সূত্র কি? মানে উদ্দীপক বুদ্ধির মধ্যে সংযোগের ফলে যদি হচ্ছে সন্তোষজনক বা তার একটা ভালো ফল আসে, তাই না? তার যদি একটা ভালো ফল আসে তাহলে সংযোগটা হচ্ছে শক্তিশালী হবে। অর্থাৎ মানে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে কী হচ্ছে, আমি এমন কানেকশান বিল্ড করছি, শিক্ষার্থীকে উদ্দীপকের সাথে এমন কানেকশান বিল্ড করাচ্ছি, তারা সফলতা পাচ্ছে, ভালো জায়গায় পৌঁছতে পারছে, এফেক্ট ভালো আসছে, অর্থাৎ শক্তিশালী হচ্ছে। এসার যে বন্ধনটা না, স্টিমুলাসের এবং রেসপন্সের যে বন্ধনটা, সেটা কিন্তু শক্তিশালী হতে হবে। তো এই শক্তিশালী হলে কিন্তু সে লার্নটা তার খুব ইজিলি হবে। ল অফ এক্সারসাইজ, ল অফ এক্সারসাইজ মানে এখানে দুটো জিনিস আছে। একটা ল অফ ইউজ, ব্যবহারের সূত্র, অর্থাৎ ল অফ এক্সারসাইজ যেটা বলা আছে অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্রে বলা আছে যে ব্যবহার ল অফ ইউজ, ল অফ ডিসইউজ, অর্থাৎ ব্যবহার এবং অব্যবহারের সূত্র। ব্যবহারের সূত্রটা বলছে যে যেখানে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য মানে একটা বন্ধন তৈরি হবে। মানে সব কিছু যদি আমরা দেখি সব কিছু অপরিবর্তিত থাকছে, তবে কিন্তু বন্ধনটা ভালো হবে, মানে ব্যবহার করলেই বন্ধনটা ভালো হবে। দেন ডিসইউজটা কি? যদি আমরা দেখি যে অব্যবহার করি, মানে এটাকে বারবার ব্যবহার করছি না, বা আমি বিষয়টার সাথে কানেক্ট হচ্ছি না, বা বিষয়টাকে সম্পর্কে বারবার রিভাইজ করছি না, তাহলে কিন্তু সেটা ভুলে যাব। সুতরাং এক্সারসাইজ বা অনুশীলন কিন্তু মাস্ট জরুরি। তাহলে দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট ইজ সেকেন্ডারি ল বা গৌণ যে সূত্র, সেখানে চলে যাচ্ছে। গৌণ সূত্র কি বলছে? সেখানে ফার্স্ট ল হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র বা ল অফ মাল্টিপল রেসপন্স আর ভ্যারাইড রিয়াকশন। তো মাল্টিপল রেসপন্স আসতে পারে বা ভ্যারাইড রিয়াকশান আসতে পারে, মানে যতক্ষণ না পর্যন্ত চেষ্টা আর ভ্রান্তির মধ্যে দিয়ে সঠিক প্রতিক্রিয়াটি পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্দীপকের প্রতি নানারূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন সঠিক প্রতিক্রিয়া মানে আমি অ্যাক্ট করছি বিষয়টার সাথে বা সামনের বিষয়টার সাথে, কাজটার সাথে, এবং প্রতিক্রিয়া হয়তো পাচ্ছি না, বা অ্যাক্ট করার পর হচ্ছে সঠিক ফল পাচ্ছি না। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অ্যাক্ট করতে হবে। ভুল ভ্রান্তি আসতে পারে, ভুল হতেই তো শেখা হয়, ভুল করেই তো শেখা হয়, নাহলে কি শেখা হয়? সুতরাং এটা স্বাভাবিক। এর জন্য হচ্ছে শাস্তিপ্রাপ্ত, মানে এটা যেন আমি ভুল করেছি, আমি আর এগোবো না, আমার ভয় লাগছে, দ্যাটস নট কারেক্ট। ইউ ক্যান ডু ইট, your effort can fulfill your dream, your effort can fulfill your aim. তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন চলে যাচ্ছি দ্য নেক্সট ওয়ান ইজ ল অফ অ্যাটিটিউড। অবশ্যই একটা মনোভাব থাকতে হবে কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে। প্রাণীর অনুভূতি, আগ্রহ, মনোভাব, একটা সদর্থক, একটা পজিটিভ ভাইব থাকা দরকার। তো মানে মনোভাব থাকতে হবে, তবেই গিয়ে হচ্ছে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, অনুকূল অনুভূতি সৃষ্টি হবে, অনুকূল আগ্রহ সৃষ্টি হবে, তবেই আমরা এগোতে পারবো। সুতরাং আমার একটা মনোভাব থাকা দরকার। দেন ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আংশিক প্রতিক্রিয়ার সূত্র। আংশিক প্রতিক্রিয়ার সূত্রে বলা হচ্ছে
শিক্ষার্থীর যে সঠিক প্রতিক্রিয়াটি চিনে নিতে সাহায্য করবেন এখানে, অর্থাৎ যে প্রতিক্রিয়ার দ্বারা শিক্ষণ পরিস্থিতি জটিল অংশটি সমাধান করা হয় বা সমস্যার যে মূল প্রতিক্রিয়ার দিকে শিক্ষার্থীর দৃষ্টিতে আকর্ষণ হবে। অর্থাৎ মানে কখনো কখনো আংশিক প্রতিক্রিয়া করছি, পার্সেল অ্যাক্টিভিটি করছি, দিয়ে এগোচ্ছি, সমস্যার মূল যে বিষয়টাকে চিনে নিয়ে তারপরে এগোচ্ছি। তারপরে পার্সেল অ্যাক্টিভিটি তো বললাম, তারপরে হচ্ছে ল অফ অ্যাসিমিলেশন করতে হবে। অ্যাসিমিলেশন মানে বা ল অফ অ্যাসিমিলেশনের পর ল অফ অ্যাসোসিয়েট শিফটিং। অ্যাসিমিলেশনটা কি? আমি অ্যাসিমিলেট করে শিখছি একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়, মানে পূর্বের যে বিষয়টা, পূর্বের অতীত বিষয়ের সাথে আমি ম্যাচ খাওয়াচ্ছি, যে হ্যাঁ আমি যেটা শিখে এসেছিলাম, আমি যেটা জেনে এসেছিলাম, আমি যেটা শুনলাম সেটা কি ঠিক আদৌ বর্তমান যে সিচুয়েশানটা আমার সামনে আছে সেটার সাথে কি ঠিক হচ্ছে? তো এই জিনিসটাকে দেখতে হবে। দেন নেক্সট হচ্ছে গিয়ে ল অফ অ্যাসোসিয়েট শিফটিং, অর্থাৎ উদ্দীপকের সঙ্গে যুক্ত যে যৌগ উদ্দীপকগুলো রয়েছে উদ্দীপকের সাথে, সেই উদ্দীপকগুলো উদ্দীপিত বা সেই উদ্দীপকগুলো একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই প্রতিক্রিয়া যে সৃষ্টি করলো সেটা হচ্ছে গিয়ে মানে আমি একটার সাথে একটা যুক্ত করে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, অ্যাসোসিয়েশন হচ্ছে, উদ্দীপক ও প্রতিক্রিয়ার যে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে হচ্ছে গিয়ে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এটাকে বলা হয় অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। বোঝা গেল। দেন আমরা চলে আসছি এডুকেশন অ্যাপ্লিকেশান কি। এডুকেশন অ্যাপ্লিকেশান কি আবার বলি, যে যাদের হচ্ছে কি ইংলিশের প্রয়োজন, আমি পুরো ভালো করে নোট দিয়ে দিচ্ছি, আমি আলাদা করে কোনো নোট দিচ্ছি না, এটাই হচ্ছে কি সব, এটাই পড়লে যথেষ্ট। খুবই স্পেসিফিক্যালি ভেবে লিখেছি, সুতরাং কোনো অসুবিধা হবে না, এটাই পড়লে যথেষ্ট। এডুকেশান অ্যাপ্লিকেশান তো সবাই মন দিয়ে পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এডুকেশান অ্যাপ্লিকেশান কি? মেন্টালি প্রিপেয়ার করা। কাকে? স্টুডেন্টসদেরকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে। তাদেরকে শিক্ষাদানের আগে তাকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে। যে এবং কখনো কখনো হয় কি, হ্যাঁ অনেক সময় কোনো বিষয় জানার আগে, বলার আগে তারা মেন্টালি প্রিপেয়ার থাকে না, তাদেরকে এনকারেজ করতে হবে, হ্যাঁ তোমরা পারবে, তোমরা কাজটা পারবে, করো। তো এই যে জিনিসগুলো, এবং সেই সঙ্গে একটা জিনিস রাখতে হবে, জয়ফুল লার্নিং করতে হবে, যে তারা যেন হচ্ছে নিজেরা আনন্দের সহিত শিক্ষাটা গ্রহণ করতে পারে, সেই এনভায়রনমেন্ট কিন্তু শিক্ষককে ক্রিয়েট করে দিতে হবে। দেন সিম্পল টু কমপ্লেক্স লার্ন, অর্থাৎ প্রথমে সহজ থেকে কঠিনে যাও, একদম কঠিনটা হচ্ছে শিক্ষার্থীর উপর চাপিয়ে দিলে তো হবে না, একটু সহজ যাও, তারপরে আস্তে আস্তে ডিপলি ঢুকো, মানে বিষয়টার ভেতরে ডিপলি এবার ঢুকতে হবে। তো আগে কিন্তু হচ্ছে সিম্পলভাবে এগোতে হবে। দেন কনস্ট্রাকশন অফ নলেজ, কনস্ট্রাকটিভ যে ফিডব্যাক সেটা আসতে হবে, মানে দে ক্যান কনস্ট্রাক্ট দেয়ার নলেজ দেয়ার ওন ওয়ে, অর্থাৎ তারা কিন্তু তাদের নলেজটাকে কনস্ট্রাক্ট করে তাদের মতো করে। সুতরাং সেই যে কনস্ট্রাকটিভ ফিডব্যাকটা স্টুডেন্টসের একটা ভাইটাল রোল প্লে করে, সুতরাং এটা যেন একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে শিক্ষাক্ষেত্রে। তাদের কনস্ট্রাকশন পাওয়ারটাকে বাড়াতে হবে, কনস্ট্রাকটিভ থটকে বাড়াতে হবে, ক্রিয়েট এবং ডাইনামিক ইমার্সিভ লার্নিং এনভায়রনমেন্ট, আর গতিশীল শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটা শিক্ষক। এবং ইমার্সিভ যে লার্নিং এনভায়রনমেন্টটা তৈরি করবেন শিক্ষকই পারবেন। দিন একটা শ্রেণীকক্ষে শিক্ষকই পারবেন এই ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে। তার সাথে সাথে হচ্ছে গিয়ে বিদ্যালয়ের শিক্ষাকর্মী সকলেই হচ্ছে হেল্প করবেন। ক্রিয়েট পজিটিভ এবং কন্ডিসিভ লার্নিং এনভায়রনমেন্ট, একটা পজিটিভ বা কন্ডিশন লার্নিং এনভায়রনমেন্ট অবশ্যই ক্রিয়েট করবেন, যাতে হচ্ছে তারা ফ্লেক্সিবল হয়ে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে, এবং তারা পজিটিভ ভাইব নিয়ে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে, না কোনো কনফিউজড নেই, আই ক্যান ট্রাস্ট মাই টিচার, আমি আমার শিক্ষককে ট্রাস্ট করতে পারি। দেন এইভাবে শিক্ষণীয় পরিবেশটা সৃষ্টি হবে। অ্যাসোসিয়েশন আমি বলেছি, বিষয়ের সাথে অধ্যাপক প্রতিকার জনিত বিষয়ের সাথে একটা অ্যাসোসিয়েশন তৈরি হবে। দেন পোস্টার তখনই তো তৈরি হবে একটা, আমরা যে এতদিন ধরে বলে আসছি যে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট বলছি, তবেই তো আমরা একটা ক্লাসকে, একটা শ্রেণীকক্ষকে বা একটা লার্নিং এনভায়রনমেন্টকে ইনক্লুসিভ করতে পারবো, বা এঙ্গেজ করতে পারবো, ইফেক্টিভলি লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে বোঝা গেল যে
শিক্ষণীয় গুরুত্ব কিন্তু এই থিওরির খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষণীয় গুরুত্বও খুব রয়েছে। সুতরাং এই থিওরি আমরা যেগুলো জানলাম, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো 5-8টা আমি দেখিয়েছি, অনেক সময় 7টাও কোথাও দেওয়া থাকে, তো যাই হোক, তো সূত্রগুলো আমি বললাম। আশা করি কারোর যদি আবার বুঝতে অসুবিধা হয়, রিপিট করে দেখো ভিডিওটাকে, আরও ভালো লাগবে। সবগুলোই মোটামুটি আমি বলে দিয়েছি, কীভাবে থর্নডাইক ল অফ কানেকশনিজমের কথা বুঝিয়েছেন, কীভাবে লার্নিং থিওরিটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করছে বা এগোচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। আজকে এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। তো নেক্সট পার্ট নিয়ে আসছি, নেক্সট থিওরি প্যাভলোভের থিওরি নিয়ে আসছি। কালকে হচ্ছে প্যাভলোভের থিওরি নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ সো মাচ।